এখানে বলা হচ্ছে যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর যদি একই সময়ে 3টা বল ক্রিয়া করে, যা 1 নং চিত্রে দেখানো আছে। এখানে দেখো এক্স অক্ষ বরাবর 8 নিউটন, ওয়াই অক্ষ বরাবর 8 নিউটন, আর ওয়াই অক্ষের বিপরীত দিকে কয় নিউটন? 2 নিউটন। এরকম 3টা বল কাজ করছে। এই চিত্র 1-এর পরে তার রেজাল্ট হচ্ছে চিত্র 2-এ। রেজাল্ট বলতে ওরা বলতে যাচ্ছে যে এম ভরের বস্তুটা একটা ত্বরণ প্রাপ্ত হচ্ছে, যেটাই যে a = 1 ms ইনভার্স 2 দেওয়া হচ্ছে, এবং এই ত্বরণটা 36.87 ডিগ্রি কোণ করতেছে, সেটা হচ্ছে পূর্ব দিকের সাথে। এই হলো আমাদের উদ্দীপক। এবার প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে যে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত, অর্থাৎ টোটাল কত বল এই যে 1 নং চিত্রে বস্তুর উপর ক্রিয়া করছে। তাহলে টোটাল বল বের করার এখানে যারা মোটামুটি ব্যাপারটা বোঝো তাদের জন্য কিন্তু এটা শর্টকাট একটা টেকনিক আছে। তুমি দেখেই বুঝতেছো, একটু খেয়াল করে দেখো। এই 8 নিউটন মানে ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে যে 8 নিউটন এবং ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যে 2 নিউটন, দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এখন পরস্পর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের কি বিয়োগফল পাই না আমরা সব সময়, তাদের যে লব্ধিটা? জি স্যার। জি স্যার। তাহলে 8 থেকে যদি আমি 2 বিয়োগ দেই তাহলে 6 নিউটন। তাহলে এখন আমি বলতে পারবো যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 8 নিউটন না, এখন কত নিউটন কাজ করছে? 6 নিউটন। 6 নিউটন। তাহলে ওয়াই অক্ষে 6 নিউটন আর এক্স অক্ষে 8 নিউটন। তাহলে সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা চাইলেই কি করতে পারবো? লব্ধি নির্ণয় করতে পারবো, যেটা তাদের মাঝামাঝি কোনো এক দিক দিয়ে কাজ করবে। কথা কি বোঝা যাচ্ছে? তোমরা কি আমার মাউসের কার্সারটা দেখতেছো? জি স্যার। এই যে আমি কিন্তু মানে দেখানোর চেষ্টা করতেছি যে মাঝখান দিয়ে কোনো এক জায়গায় দিয়ে যাবে, আর ওইটাই হবে লব্ধি বল। আর বল যেদিকে ক্রিয়া করবে এই যে ত্বরণটাও কিন্তু সে একই দিকেই ক্রিয়া করবে, এটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে তুমি যদি এইদিকে বল পাও মানে টোটাল লব্ধি এফ পাও, এবং তাকে যদি তুমি এম এই যে 10 কেজি দ্বারা ভাগ দাও, তাহলে তুমি কিন্তু ত্বরণ পেয়ে যাবা, কারণ আমরা জানি এফ = এম এ। এবং সেটা এক্স অক্ষের সাথে মানে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে tan থিটার সাহায্যে তোমরা চাইলে সেটা বের করে নিতে পারো। আশা করি বোঝা গেছে। যদি কারো বোঝা না থাকে মানে বোঝা না যায় সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করো। ওকে, তার মানে সবারই বুঝে গেছে মোটামুটি। ঠিক আছে, তো আমরা নেক্সট স্যার প্রশ্নে বড় কোটা আরেকবার একটু বলেন। কত নাম্বার? পরেরটা স্যার ঘ আবার নাম্বারটা 4 নাম্বারটা। স্যার এখানে নিট তুমি বল লব্ধি বলতে বের কি করবা। হচ্ছে? তুমি হচ্ছে 3টা বলের লব্ধি বের করবা। এই জন্য ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে 8 নিউটন আর নিচের দিকে 2 নিউটন, দুইটাকে তুমি পরস্পর সোজাসুজি বিয়োগ করে দিতে পারো, যেহেতু দুইটা বিপরীত দিক। এই কারণে 8 থেকে আমি 2 বাদ দিয়ে দিলাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে হচ্ছে 6 নিউটন, আর এক্স অক্ষ বরাবরটা 8 নিউটন আছেই, তুমি দুই বাদ চলে গেছে এখান থেকে। তাহলে এদিকে 6 এদিকে 8, তুমি তাদের লব্ধি বল বের করবা, এই কোনাকুনি কোন এক জায়গা দিয়ে যাবে এফ। এবং সেই এফ কে যদি তুমি এম দ্বারা ভাগ দাও তাহলে তুমি ত্বরণ পাবা, কারণ আমরা সূত্র জানি এফ = এম এ। তুমি দেখবা ত্বরণের মান এখানে আমাদের 2 নং চিত্রে যেটা বলছে 1 আসে কিনা। কারো কি 1 আসছে যারা করছো? জি স্যার 1 আসছে। আচ্ছা, তাহলে 1 আসছে। এবার 1 আসলে শেষ না, সেই লব্ধি বলটা এক্স অক্ষের সাথে কি 36.87 ডিগ্রি কোণ করে, সেই জন্য তোমাকে tan থিটা সূত্রের সাহায্যে পি কিউ, ওই যে সূত্রটা আমরা করি আর কি, কিউ sin আলফা / পি + কিউ cos আলফা, সেটার সাহায্যে তোমার এই কোণটাও নির্ণয় করতে হবে, এই যে 2 নং চিত্রে যে কোণটা দেওয়া আছে। বুঝতে পারছো? স্যার কেমনে কেমনে আরেকবার বলেন। কিরে, এই ভিডিও দেখিনি, একটা অঙ্ক যদি 3বার বলা লাগে তাহলে কিভাবে হবে? তুমি কি শুনে বোঝো নাই নাকি শোনোই নাই, এতক্ষণ মাত্র আসছো? স্যার না ছিলাম তো এতক্ষণ। তাহলে একটু কষ্ট করে ভিডিও দেখে নিও, কারণ বারবার বললে এক একজন এক এক সময় আসলে এটা আমাদের সময় চলে যাবে, আমাদের সবগুলো দেখতে হবে না। একটু কষ্ট করে ভিডিওটা দেখে স্যার নিও, রেকর্ড করতেছি। স্যার এখানে নিট বল বলতে কি আমরা অলওয়েজ বিয়োগ করব? নিট বল মানে টোটাল বল, টোটাল তিনটা বল মিলে টোটাল কত হবে? আচ্ছা এটা মনে একটু বাঁকা হয়ে গেছে, এটাকে সোজা করতে হবে কিভাবে? আচ্ছা, আমি একটু ডাউনলোড করে নিয়ে গেছি। একটু সবাই খেয়াল করো,
সেটা হচ্ছে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এই ভেক্টর, চিত্রটা কোনো ক্লিয়ার না তো, আচ্ছা এখন বুঝা যাবে। একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, আর একটা দেওয়া আছে বি ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করছে। এর মান দেওয়া আছে 5, বি এর মান দেওয়া আছে 6। এখন আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ দিয়ে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এরকম ম্যাথ কি আমরা আগে করছি কিনা সেটা বলো, যে এরকম বিভিন্ন কোণে ভেক্টর দেওয়া থাকবে সেখান থেকে ভেক্টর নির্ণয়, ভেক্টরের মান নির্ণয়, এগুলো করছি। জি স্যার। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ দেওয়ার আগে তোমাকে এ ভেক্টর নির্ণয় করতে হবে, তোমাকে বি ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এই ভেক্টর নির্ণয়ের পদ্ধতিটা আশা করি তোমাদেরকে দেখাইছি, তারপর আমি একবার বলে দিই। সেটা হচ্ছে এ ভেক্টর সমান আমরা কি লিখতাম, এ ভেক্টর সমান লিখতাম এ এক্স আই প্লাস এ ওয়াই জে, তারপরে এ এক্স এর পরিবর্তে আমরা লিখি এ কস থিটা, আর এ ওয়াই এর পরিবর্তে লিখি এ সাইন থিটা। মানে ওই যে উপাংশের ব্যাপারটা আর কি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে ওইটা ধরার সময় আমরা কোণ ধরি কার সাথে, কারো মনে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ ধরি না? জি স্যার। জি স্যার। ওইভাবে তুমি এ ভেক্টর নির্ণয় করবা, সেম ভাবে তুমি বি ভেক্টর নির্ণয় করবা। তাহলে বি ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করতেছে কেউ বলো তো? -90। হ্যাঁ, -90 হতে পারে, অথবা সরাসরি তুমি 270 ডিগ্রি বলতে পারো, 270 ডিগ্রি বলতে পারো, যেভাবে তোমার সুবিধা হয়। -90ও ধরতে পারবা যদি বিপরীত দিক থেকে আসো, অথবা এই পাশ থেকে আসলে 270 ডিগ্রি বলতে পারো, যেটাই বসাও তোমার অ্যান্সার সেম আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে এ ভেক্টর এবং বি ভেক্টর নির্ণয় করা, নির্ণয় করার পরে তুমি দুইজনকে বিয়োগ করতে পারবা, তারপরে তার মডিউলাস অর্থাৎ মান নির্ণয় করবা। এরকম ম্যাথ মনে হয় আমরা করছি। হ্যাঁ বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। কেন? তো দেখা যাচ্ছে। নেট প্রবলেম দিচ্ছে তো, একটু ওয়েট দেখা করো না হলে। তোমার নেট প্রবলেম দিচ্ছে আর কি, হতে পারে। সমস্যা নেই, স্যার ভিডিও করতেছি, কারো কোনো সমস্যা থাকলে ভিডিও দেখে নিতে পারবা, আমি ক্লাস শেষের সাথে সাথে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা গেল একটা কথা, ঠিক আছে। এরপরে আমরা 4 এ যাই। 4টা মোটামুটি তোমাদের জন্য সহজ আছে। সেটা হচ্ছে প্রথমে তুমি তো এ ভেক্টর বি ভেক্টর গ এর জন্য নির্ণয় করে ফেলছো, তাহলে ওই দুইটা ভেক্টর ধরেই তুমি এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ক্রস গুণন করবা। এখন আমাকে কেউ একজন বলো, আমাকে ঐশী বলো 007, যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি সেই ক্ষেত্রে তাদের রেজাল্টটা কি ধরনের রাশি হবে? ঐশী 007। এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ক্রস গুণন করা হলে তার রেজাল্ট কি ধরনের রাশি হবে? এ অন্য কেউ বলো। তার ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ভেক্টর গুণন। হ্যাঁ, ভেক্টর রাশি, যেহেতু নাম হচ্ছে ভেক্টর গুণন, তাহলে এদের একটা রেজাল্ট হবে ভেক্টর। আবার এই যে a প্লাস বি, এই ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করবা, এটা হবে একটা ভেক্টর। তাহলে তুমি বোঝার সুবিধার জন্য তুমি কি করবা, a প্লাস বি কে সি ধরে নিবা, আর a ক্রস বি কে ডি ধরে নিবা। তারপর সি এবং ডি ভেক্টর লম্বভাবে অবস্থিত কিনা, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? দুইজন লম্ব কিনা, স্যার থিটা এর মান 90 অথবা এদের গুণফল 0 কিনা। এই দুই ভাবের যে কোনো ভাবে আমরা কাজটা করতে পারি। সেটা হচ্ছে এদের ডট গুণনের মান 0 কিনা, অথবা থিটা এর মান 90 ডিগ্রি আসে কিনা, দুইটাই সঠিক, যে যেভাবে করো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আমরা নেক্সটে যাই এবার। নেক্সট প্রশ্নটা আমরা করাইছি মনে হয়, দেখো তো একটু পরিচিত কিনা। জি জি স্যার, আমি একবার করেছি। এটা উদ্দীপকটা আমাদের সাথে পরিচিত, কিন্তু প্রশ্নটা আমাদের সাথে সম্পূর্ণভাবে পরিচিত না। স্যার ঘ নাম্বারটা। হ্যাঁ, ঘ নাম্বারটাতে একটু সমস্যা আছে, একটু বলি আগে। এখানে এই ভেক্টর দুই ভেক্টর দেওয়াই আছে, যোগ বিয়োগ করে আমরা করছি আলফা, আমরা করছিলাম থিটা 1 থিটা 2 দ্বারা। আচ্ছা যাই হোক, এখানে এবার বলছে আলফা এর মান নির্ণয় করে, এটা তোমরা পারবা, ডট গুণনের সাহায্যে বের করবা। এরপরে বলা হচ্ছে আলফা এর মানের পরিবর্তন কত হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ 1/4 হবে। তাহলে এটা কি লম্ব অভিক্ষেপ চলে আসলো না? জি স্যার। এখন আগে একটু বলো, সেটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ মানে কি বের করতে হবে? স্যার বি cos থিটার মান। হ্যাঁ, বলছিলাম মনে রাখার জন্য, cos থিটা। যার অভিক্ষেপ তার কস।
তাহলে অভিক্ষেপ হচ্ছে বি ভেক্টরের, তাহলে হবে বি ভেক্টরের কস। ঠিক আছে, বি ভেক্টরের কস থিটা নির্ণয় করতে হবে। এখন বলছে না তোমাকে কি পরিবর্তন করতে হলে 1/4 হবে। এখন এখানে একটা কথা কিন্তু উজ্জ্ব আছে, এই প্রশ্নগুলো একটু মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়। কি রকম বুঝতে অসুবিধা হয় তুমি খেয়াল করে দেখো, তোমাকে বলছে আলফা এর মানে পরিবর্তন করা হলে এ ভেক্টর বি ভেক্টরের অভিক্ষেপ 1/4 হবে। কার 1/4 হবে? স্যার লম্ব অভিক্ষেপের হ্যাঁ, এটা হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো আলফা এর একটা মান কিন্তু তোমাকে দেওয়া আছে, এই চিত্র কিন্তু এটা ধরেই হচ্ছে। এটা এই চিত্রটা আমাদের দরকার নাই। 2 নাম্বার যে চিত্রটা তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এটার কিন্তু আসলে কোনো কার্যকারিতা নাই, মানে ওইটা আমাদের দরকার নাই, এটা হয়তো বড় কোনো কারণে বা ভুলে দিয়ে দিছে। 2 নাম্বার চিত্রে কোনো দরকার নেই, অথবা তোমাদেরকে কনফিউজ করার জন্য দিছে, এটা আমাদের কোনো দরকারই নেই। আমাদের 1 নাম্বার চিত্র দিয়েই সব কাজ হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, প্রথমে এই ভেক্টর এবং বি ভেক্টরের মাঝখানে একটা কোণ ছিল, সেটা হচ্ছে আলফা, সেটা তুমি নির্ণয় করছো। তাহলে তুমি কি এই ভেক্টর উপর বি ভেক্টরের অভিক্ষেপ অর্থাৎ কি বলো এটা আমরা বি কস থিটা কি তুমি নির্ণয় করতে পারবা এখন যেভাবে আছে জি স্যার। প্রাথমিক পর্যায়ে? পারবো। পারবো। মনে করো প্রাথমিক যেভাবে আমাদেরকে দেওয়া আছে সেইভাবে আলফার মান যা আছে, যেটা আমরা গতে নির্ণয় করেছি, সেই আলফার মান ধরে আমরা চাইলে বি কস আলফা নির্ণয় করতে পারলাম। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে প্রশ্নে বলা হয়েছে আলফা এর মানের পরিবর্তন করো। কেন পরিবর্তন করবা? কারণ আগে যে অভিক্ষেপটা পাইছো তার 1/4 যেন পরেরটা হয়। কথা কি বুঝাইতে পারছি কিনা? স্যার বলো। এখানে যে বি কস থিটা হবে সেটার সাথে 1/4 গুণ করতে হবে না? আমি বলি প্রথমে আমরা যে চিত্র 1 নাম্বার যে চিত্রটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে বি কস আলফা, আর কি থিটা বলবো না, এখানে আলফা দেওয়া আছে যেহেতু আলফাই লিখবো। বি কস আলফা নির্ণয় করলাম। এগুলো কিন্তু নোট রাখবা সবাই, মানে পরে তুমি করবো, আমি জাস্ট শর্টকাটে বলে যাচ্ছি আর কি তোমাদেরকে। পরে আবার বলি যে স্যার আমি তো কিছু শুনি না, কিছু নোট রাখো খাতায় যে কোন অঙ্কটা কিভাবে করতেছি এভাবে। তাহলে এখানে আমরা কি করতেছি, প্রথমে বি কস আলফা নির্ণয় করব, সেটা হচ্ছে যেভাবে আমাদেরকে চিত্র দেওয়া আছে। শেষ, ওটুকু পর্যন্ত করা শেষ, যেটা আমরা করলাম। এরপরে বলা হয়েছে আলফার মানের পরিবর্তন করো। পরিবর্তন করতে আমরা কি জানি না। তাহলে আমরা নতুন আরেকটা চিত্র, এরকম সেম একটা চিত্র আঁকলাম, সবকিছু সেম, শুধু আলফার জায়গায় কি হয়ে যাবে, আলফা প্রাইম অথবা আলফা 1 ধরতে পারো তুমি। আমি বুঝতে পারতেছি? হ্যাঁ, থিটা ধরতে পারো, ইচ্ছা থিটা ধরলাম মনে করো। তাহলে আলফার মান আগে যা ছিল, মানে গতে আমরা যা পাইছি এখন তা থাকবে না, এখন এটা চেঞ্জ হবে। এখন কিভাবে চেঞ্জ হবে? আগে যে বিকস আলফাটা তুমি নির্ণয় করছো সেটার সাথে 1/4 গুণ হবে। গুণ হওয়ার পর ইকুয়াল টু হবে বি কস থিটা। ওখান থেকে তুমি থিটার মানটা বের করবে, নতুন থিটা যেটা আলফার মানের পরিবর্তন করে আমরা পাচ্ছি। আমার 87.27 আসছে। আচ্ছা, যা আসে আর কি, মানে পরিবর্তনটা তখন তোমাকে বিয়োগ করতে হবে। গতে তুমি একটা আলফা পাইছো আর ঘতে তুমি একটা থিটা বের করছো, তাহলে তাদের পরিবর্তনটা কি বাড়াইতে হইলো না আমাকে কমাইতে হইলো, সেই ব্যাপারটা আমি ওখানে বলে দেবো আর কি, বিয়োগ করে। স্যার বাড়াইতে হবে যে ওই তো, স্যার বাড়াতে হবে, মাইনাস করলে তো হ্যাঁ, যাচ্ছে। যেটাই হোক, মানে সিস্টেমটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে কারো পারছি। কোনো প্রশ্ন আছে? মানে শুনছো কিন্তু বোঝো না এরকম কেউ আছে কিনা? যদি কেউ নেটওয়ার্কের কারণে আপ ডাউন করতেছো, মানে যাচ্ছ একবার বেরোচ্ছ একবার, ওরকম হলে তোমরা ভিডিও দেখে বলবো আর কি। কিন্তু শুনছো কিন্তু বোঝো নাই, মানে আমি বলছি কিন্তু বোঝো নাই, এরকম কেউ আছে কিনা? স্যার আমি বুঝি নাই। প্রিয়ম, স্যার আরেকবার বুঝিয়ে দিন। স্যার আচ্ছা আরেকবার বলতেছি, দেখো প্রথমে আচ্ছা। প্রথমে বলছি 2 নাম্বার চিত্রটা আমাদের দরকার নাই, আমাদের দরকার আলফার মান, মানে লাগবেই না, পুরো প্রশ্নের কোথাও আমাদের 2 নাম্বার চিত্র লাগবে না। 1 নাম্বার চিত্র থেকে আমরা আলফার মান বের করবো ডট গুণনের মাধ্যমে। ঠিক আছে, বের করে আমরা রেখে দিলাম আলফার মান। পরবর্তী প্রশ্ন বলছে আলফার মানের পরিবর্তন কত করলে বা কত হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ 1/4 হবে। তাহলে 1/4 তো হবে, ঠিক আছে, কিন্তু এখানে দুইটা ব্যবস্থা আছে। যেহেতু আলফার মানের পরিবর্তন করতে বলছে, তাহলে আগের আলফার জন্য একটা অভিক্ষেপ আসবে, আর পরে আলফার মান চেঞ্জ করে আমরা নাম ধরলাম থিটা, সেই থিটার জন্য আরেকটা অভিক্ষেপ আসবে, এবং তাদের দুইজনের মধ্যে রিলেশন হবে 1/4। এখন ওই ব্যাপারটা আমরা একটু জানতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাকে চিত্রটা যেভাবে দেওয়া আছে আলফার মানের পরিবর্তনের আগে, সেইভাবে আমরা প্রথমে বি কস থিটা নির্ণয় করব, কারণ বি ভেক্টর থেকে আমরা লম্ব টানতেছি, যার থেকে লম্ব টানবো তার কস থিটা। তাহলে সেই প্রসেসে আমরা বি কস থিটা না, সরি এখানে আলফা দেওয়া আছে, বি কস আলফা নির্ণয় করবো আমরা।
তাহলে বি এর মান বি ভেক্টর থেকে নির্ণয় করতে পারবা, আর আলফার মান তুমি গতে বের করছো, তাহলে বি কস আলফার মান তুমি খুবই স্বাচ্ছন্দ্যভাবে বের করে ফেলতে পারবা। পরবর্তীতে বলা হয়েছে এই আলফার মানটা চেঞ্জ করো, পরিবর্তন করো। তাহলে পরিবর্তন করে আমি তার নাম চেঞ্জ করে দিলাম থিটা। তারপরে তুমি লিখলা এখন তাহলে নতুন যে অভিক্ষেপটা তার নাম হবে বি কস থিটা। এখন এই বি কস থিটা থেকে থিটার মানটা আমরা বের করতেছি, কেন? থিটার মানটা আলফা থেকে একটু ব্যতিক্রম। এখন বের করার জন্য আমি কি এখানে একটা রিলেশন দিয়ে দিচ্ছি আমাদের 1/4। কার 1/4? তুমি আগে যেটা বের করছো, আগে যে বি কস আলফা বের করছো তার সাথে 1/4, অর্থাৎ তার 1/4 হবে নতুন যেটা। নতুন বলতে তাহলে আমি কি লিখতে পারবো? বি কস আলফা ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি কস থিটা। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি এখন। ওখান থেকে তুমি থিটার মানটা বের করবা। তাহলে আগে একটা আলফা ছিল, তুমি এখন একটা থিটা পাইছো, তাহলে আলফার মানটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা তোমাকে বিয়োগফল আকারে দেখাইতে হবে। ক্লিয়ার? জি স্যার। নেক্সটে যাচ্ছি। কি ব্যাপার, সবগুলোই কিরকম উল্টা হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নটা আমি বলে দিই, এই প্রশ্নটা মোটামুটি সহজ আছে, তোমরা মনে হয় বুঝতে পারো না, আমার যা মনে হয়। একটু দেখো, দুইটি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দ্বয় হচ্ছে এ এবং বি। এখন আগে আমাকে কেউ একজন বলো যে স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কি সেটা ভেক্টরটা নির্ণয় করতে পারি? জি পারি। মূল বিন্দু জি স্যার পারি স্যার। পারি। 0 নরমাল 0 0 ধরে। নরমাল এখানে 0 টিরোর কিছু লাগবে না। এখানে 1 মানে হচ্ছে আই, তাহলে x অক্ষ বরাবর 1 ধর, y অক্ষ বরাবর 0, z অক্ষ বরাবর -1। তাহলে সমীকরণটা এই ভেক্টরটা হবে কি i - k। সেম ভাবে যদি বি ভেক্টরের কাছে যাই তাহলে কি হবে? i + i k, প্লাস j সরি i + j, i + j। প্লাস j। ঠিক আছে। এবার আমাদের এখানে একটা কথা বলছে যে এ বি ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। এখন সমান্তরাল একক ভেক্টরের কোন সূত্র কি আমরা পড়ছি? না স্যার। পড়ি নাই, তাই তো? একটা আমি এটা সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ছোট এখানে একটা সূত্র, ছোট একটা সূত্র, হয়তোবা স্যারে মনে করে বলি নাই, আমি বলে দিচ্ছি এখন সূত্রটা, তোমরা একটু লিখে নাও। সবাই একটু লিখে নাও। দেখো, n একক ভেক্টর সমান, মানে সমান্তরাল একক ভেক্টরকে আমরা n দ্বারা প্রকাশ করি। উপরে ওই টুপিটা দিবা, স্মল n উপরে হবে ক্যাপ, ইজ ইকুয়াল টু হবে, ইজ ইকুয়াল টু দিয়ে ডিভাইডেড চিহ্ন দাও, উপরে লিখো a ভেক্টর প্লাস b ভেক্টর। উপরে লেখো a ভেক্টর প্লাস b ভেক্টর। নিচে লেখো, মানে ডিভিশনের নিচে লিখো a ভেক্টর প্লাস b ভেক্টর মডিউলাস, তার মানে মান। কথা কি কেউ বুঝতে পারছো? যদি বুঝে থাকো কেউ একজন ছবি দাও, আমি একটু সূত্রটা দেখি তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা। যে কোনো একজন ছবি দাও। এই ধরনের সূত্র মনে আপনি আগে দিছিলেন না? আমার খেয়াল নাই তোমাদেরকে দিছি কিনা, না থাকলে সমস্যা নাই, এখন আবার লিখে দিছি, এটা কোনো সমস্যা না। এখন লিখতে পারছো কিনা যে কোনো একজন একটু গ্রুপে একটা ইয়া দাও, ছবি দাও, যেন সবাই একটু দেখে। স্যার সূত্রটা আরেকবার একটু বলেন। n আগে যেটাকে লম্বা একক ভেক্টরকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, আর সমান্তরাল একক ভেক্টরকে n দ্বারা প্রকাশ করি। n মাথায় ক্যাপ ইজ ইকুয়াল টু, উপরে হবে a ভেক্টর প্লাস b ভেক্টর, আর নিচে হবে a প্লাস b মডিউলাস, মানে ওই ভেক্টরটার মান। জি স্যার লিখতে পারছি। আশা করি লিখতে পারছো। তারপর একটু কনফার্ম হওয়ার জন্য কেউ একজন গ্রুপে ছবি দাও, আমি একটু দেখে এনশিওর করে দিই যে হ্যাঁ হয়েছে তোমারটা। হ্যাঁ, জেড এন, এন লিখতে বলছি। জেরিন তুমি ইটা লিখে ফেলছো, এন লিখতে বলছি, এন স্মল এন, নট ইটা। ইটা হইলে আবার লম্বা একক ভেক্টরে চলে যাবে, কলিশন হয়ে যাবে দুইজনের মধ্যে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, ইটা না, বুঝছি শুধু এখন। এন হবে, স্মল এন হবে, লেসটা বাড়বে না। সবাই কি বুঝতে পারছো? ইটা দিও না, ও কিন্তু ইয়া দিছে। হ্যাঁ, প্রিয়মেরটা ঠিক আছে, প্রিয়মেরটা ঠিক আছে, এন এন হবে। ঠিক আছে, সবার দিতে হবে না। ওকে ওকে ঠিক আছে। এন কে আমরা কি বলবো এখন? এই যে ডায়ানা লিখছে একক ভেক্টর, আমরা কি শুধু একক ভেক্টর বলবো একে?
আমরা একে কি বলবো? সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর বলবো। যেমন ইটাকে আমরা বলি লম্ব একক ভেক্টর, এখানে n কে আমরা বলবো সমান্তরাল একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। তার মানে কি 3 নির্ণয় করতে পারবা তো নাকি? দুইটাকে যোগ তাই করবা। তো আবার বলা মানে ইটা ইজ ইকুয়াল টু একক ভেক্টর নাকি n? n সমান সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা আর যদি এখানে তো আমি a ভেক্টর আর b ভেক্টর বললাম, যদি এরকম c আর d দেয় তাও তুমি সমান্তরাল একক ভেক্টর কিভাবে নির্ণয় করবা? প্রসেস সেম থাকবে, দুইটাকে যোগ করবা, দুইটার মান দ্বারা ভাগ করবা। তার মানে আমি এবার তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝাই দিই। ব্যাপারটা হচ্ছে যদি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যেই দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলবে তাদেরকে যোগ করবা, তাদের মান দ্বারা ভাগ করবা। আর যদি লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে তাদেরকে ক্রস গুণ করি, তাদের ক্রস গুণের মান দ্বারা কি করি? ভাগ করি, যেটাকে ইটা সমান আমরা কি লিখি? a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে গ গেল আমাদের। এবার আমরা ঘতে যাই। ঘতে কি বলছে? দুইটি বিন্দুর a ও b এর অবস্থান ভেক্টর দ্বয়ের x অক্ষের উপর লম্ব বিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করো। আসো, তোমরা আসো। জি জি স্যার। এখন a ভেক্টর এবং x অক্ষের সাথে লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে শুনে তোমার কাছে হয়তোবা কঠিন লাগতেছে, কিন্তু অলরেডি তুমি এই অঙ্কগুলো করে ফেলছো। যেমন a ভেক্টর এবং x অক্ষের মধ্যবর্তী কোণ আমরা বের করতে পারি না সবাই? জি স্যার, শুধুমাত্র আই স্যার হলে পারে। হ্যাঁ, এই শুধু আই হবে। তাহলে এখানে তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে, বলছে তুমি যেমন ডট গুণনের সূত্রটা কিভাবে লাগে, তুমি এখান থেকে কোনটা বের করলা মনে করো x অক্ষের সাথে এই ভেক্টরের, এরপরে এই cos থিটা বের করতে পারবে না? স্যার পারবো। এই ভেক্টর থেকে একবার x অক্ষের উপর তুমি একটা লম্ব টানবা, তাহলে সে লম্ব বিক্ষেপটা হবে a cos থিটা। আর যদি b থেকে টানো তাহলে হবে কি? b cos থিটা। এবং a ভেক্টর এবং b ভেক্টর দুইটারই x অক্ষের সাথে তুমি কোণ নির্ণয় করতে পারো। তো সেই ক্ষেত্রে আশা করি এটা কোনো প্রবলেম হবে না কারোর জন্য। স্যার অবস্থান ভেক্টর ও এ ও বি দিয়ে করলে হবে না? বুঝি নাই কি? স্যার এখানে বলছে যে এ ও বি এর অবস্থান ভেক্টর দ্বয়, তো আমরা ও এ ও বি নির্ণয় করে আবার এক্স এর ও এ সাথে দরকার লম্ব নাই, তুমি বিক্ষেপ এই ভেক্টর নির্ণয় ধরলেও করলে কোনো হবে না? সমস্যা নাই। ও এ ভেক্টরই যে ধরতে হবে এমন কোনো দরকার নাই, তুমি এই ভেক্টর ধরে ফেলো। স্যার এখানে শুধু a cos থিটা আর b cos থিটা বাইর করতে বলছে না? হ্যাঁ, এই যে এদের তুলনামূলক তুলনা বলতে এই যে ভাগ দিয়ে বলো বিয়োগ দিয়ে বলো, তবে ভাগ দিলেই ভালো আর কি, তাহলে তুলনাটা বোঝায়। তুলনা বলতে জি স্যার। a cos থিটা ডিভাইডেড বাই b cos থিটা এর তুলনা করবা, কে কার কত গুণ, এরকম আর কি ব্যাপারটা। দোনোটাতে आंसर 1 আসে। হ্যাঁ, জি স্যার, আমারও 1 আসে। এই তো তাহলে তো দুজন ওয়ান হবে সমান। তো ওয়ান। তাহলে দুজন সমান। 1 আসে। হ্যাঁ, বলবো তাহলে দুজন সমান। তুলনা করতে বলছে না, তাহলে দুজন সমান আর কি, আমরা তুলনা করছি। জি স্যার। আর কারো প্রশ্ন আছে? স্যার আমার 14 এর 4 নাম্বারটা প্রবলেম আছে। না যাচ্ছি তো, মানে এখানে সমস্যা, এটাতে সমস্যা আছে কিনা? না স্যার। হ্যাঁ স্যার। স্যার এই ক্ষেত্রে থিটা না বের করেও তো মানে বের করা যায়। করা যায়। ডিরেক্ট সূত্র থেকেই করতে পারবা তুমি। জি স্যার। এখানের এক নাম্বারটা খেয়াল করো, এখানে তোমাদেরকে তিনটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর, এবং এদের অবস্থান দেওয়া আছে। তাহলে অবস্থান দেওয়া থাকলেই আমরা যে কাজটা করতে পারি সেই ভেক্টর গুলো আমরা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? জি স্যার। প্রথমটা বলতে হবে না, c ভেক্টর x অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত, এটা তুমি নিজ দায়িত্বে বের করবা। এরপরে বলা হয়েছে b ভেক্টর এবং c ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি a ভেক্টরের সাথে একই সমতলে অবস্থান করে কিনা। তাহলে এবার আমরা প্রথমে আসি, একই সমতলের কোন সূত্র কি তোমাদেরকে দিছি? না জি স্যার। হায়ার মেথড দিছি মনে হয়, দেখো। হায়ার ম্যাথ স্যার দিছিল। না স্যার দেন নাই। ডট এই, b ক্রস ইকুয়ালস টু 0 এটা। দিনাই মানে আবার বলে দিনাই। দেন নাই তো, এগুলো হায়ার মেথড দিছি। আমাদেরকে হায়ার মেথড দিতে এটা হ্যাঁ মেতে দিছিলেন যে আপনি দেন নাই মনে হয়। খুশি দিব কিন্তু।
চার দিছেন। একসাথে 5টা সূত্র লিখে দিছিলেন, ওই জন্য 2 নাম্বারটা দিয়েছে স্যার। 5টা সূত্র ক্রস গুণনের একদিন লিখে দিলাম না 5টা সূত্র, জি স্যার দিছেন তো। এটা কি বলে কেন দিই নাই? 5টা সূত্র লিখে দিছি, ওই যে সামান্তরিকের সন্নিহিত বাহু, ত্রিভুজের সন্নিহিত বাহু, এরকম অনেকগুলো 5টা সূত্র লিখে দিছিলাম একদিন। এই কি রে, মাইক্রোফোন অফ করো না। ওখানে একটা সূত্র ছিল, মানে 2 নাম্বার সূত্রটা আমার এখনো খেয়াল আছে। 2 নাম্বার সূত্রটা ছিল a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। এরকম একটা ফর্মুলা ছিল তোমাদের 5টা সূত্রের ভিতরে, এটা ছিল 2 জি নাম্বারটা। স্যার। জি স্যার 2 নাম্বারটা স্যার। হ্যাঁ, আমার এখনো খেয়াল আছে। তাহলে এখন আমরা এই ভেক্টর, তাহলে এখানে কি করতে বলছে দেখো, বি এবং সি ভেক্টরের লম্ব দিকে ভেক্টর। তাহলে লম্ব দিকে ভেক্টর কাদের হয়? যাদের আমরা ভেক্টর গুণন করি তাদের না? জি স্যার। তার মানে তোমাকে ওরা বলে দিছে, এবং আমি ওই সূত্রটা যখন তোমাদেরকে পড়াইছিলাম তখন আমি বলছিলাম কার সাথে কাকে ক্রস গুণন করবে সেটা কিন্তু ফিক্স না। বলছিলাম বি এর সাথেই সি কে যে ক্রস গুণন করতে হবে এটা ফিক্স না। তবে কথা হচ্ছে তুমি ক্রস গুণন একবার হবে, ডট গুণন একবার হবে। তো যেমন তুমি এ ক্রস বি করতে পারতা, তারপরে তার সাথে সি এর ডট করতে পারতা, কোনো সমস্যা হতো না। কিন্তু এইখানে প্রশ্নে তুমি খেয়াল করে দেখো, আমাদেরকে এখানে একটা হিন্টস দিয়ে দিছে, বলছে বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে ভেক্টরটি। তার মানে এদের দুইজনকেই তোমাকে কি করতে হবে? ক্রস গুণ ক্রস গুণন করতে হবে। একটা ছোট করে হিন্টস দিছে, সেটা লম্ব দিকে। লম্ব দিকে তো ভেক্টর পাই তাদের থেকে যাদেরকে আমরা কি গুণন করি, ক্রস গুণন করে থাকি। এছাড়া কি পাওয়া যায়? এছাড়া ভুলেও পাওয়া যায়। তাহলে তোমাকে বলে দিছে যে বি ভেক্টর আর সি ভেক্টরকে ক্রস করতে হবে, করলা। তাহলে বি আর সি কে যদি ক্রস গুণন করি তাদের রেজাল্ট হবে একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশির সাথে এই ভেক্টরকে আমরা ডট গুণন করব, এবং তাদের রেজাল্ট যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো তারা একই সমতলে অবস্থান করে। যদি 0 না এসে অন্য যেই কোনো মান আসে, পজিটিভ নেগেটিভ যা আসে আসুক, 0 না আসলে হইছে, 0 না আসলে বলবো তারা একই সমতলে অবস্থান করে না। আচ্ছা স্যার এটা বের করে করা যাবে না? হ্যাঁ, না না, এটা কেন আসবে এখানে? এটা তো হচ্ছে দিক, এটা দিয়ে আমরা কি করব? আমাদের তো, আমি যে সূত্রটা তোমাদেরকে দিছি, যে ওই যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন সাথে অপর একটি ভেক্টরকে ডট গুণন করার পর তাদের রেজাল্টটা 0 আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে কাকে কাকে ক্রস করবা সেটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। যদি প্রশ্নে না বলে দেওয়া থাকে বা কোনো প্রকার হিন্টস দেওয়া না থাকে তাহলে তোমার ইচ্ছা, তুমি যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করবা প্রথমে 3টা ভেক্টরের মধ্যে, আর অপরটাকে তাদের রেজাল্টের সাথে ডট গুণন করবা। ক্লিয়ার? স্যার প্রশ্ন বলা থাকবে যে কোনটার সাথে কোনটা গুণ করতে হবে? এই যে এখানে তো মানে বলে ক্রস দিছে, এখানে বলে দিছে তো, মানে এখানে হিন্টস দিছে তোমাকে। যদি বলে দেওয়া না থাকে, অনেক সময় বলে দেয় না, বলবে যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর একই সমতলে অবস্থান করবে কিনা, প্রশ্নটা এরকমও হতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো দুইটার সাথে ক্রস গুণন করবা, আর বাদ বাকি যেটা বাকি থাকবে তার সাথে ডট গুণন করবা। ঠিক আছে? জি স্যার। আর যারা বলছো পাওনাই সূত্র, তাদের জন্য অনন্যা গ্রুপে আরেকবার দিছে, ওকে একটা থ্যাঙ্ক দিয়ে দিও। তাহলে এটা থেকে চলে যাচ্ছি, নেক্সট প্রশ্নে যাচ্ছি। জি স্যার। এখানে হচ্ছে 14 নাম্বারটা। এটাতে কি কোনো সমস্যা আছে কারো? স্যার হ্যাঁ, স্যার কোনো না স্যার। স্যার 14 নম্বরের ঘ নাম্বারটা স্যার আমি আপনাকে দিছিলাম, এটা হইছে নাকি দেখার জন্য, আপনি তো কিছু বলেন নাই। আমি তো দেখি নাই, কিভাবে বলবো বলো? স্যার আপনি সিন করছেন তো? আর সিন করছি কিন্তু দেখতে পারি নাই, আর আমিও কালকে তো দাওয়াতে ছিলাম। স্যার ওটা আমি করছি তো স্যার, একটু দেখে বলেন। আচ্ছা দেখে আমি পরে জানাচ্ছি, আগে আমরা এটা শেষ করি। এমনিতে কোনো সমস্যা নেই তো স্যার এখানে? এটা ক্রস করলে আমার 0 আসে না। বুঝি নাই, কি বলছো? স্যার এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস করলে আমার 0 আসে না। কত আসে? স্যার I-10 j -18 k, কিন্তু সূত্রটা দিয়ে করলে ওটা 0 আসে। সূত্র কিভাবে দিছো তুমি এখানে? তুমি কি থিটার মান জানো? থিটার মান 0 ডিগ্রি না সমান্তরালে থাকলে। না, প্রশ্ন বোঝো, এই দেখো সবাই প্রশ্ন বোঝো আগে।
কোন শর্তে দুইটি ভেক্টর লম্ব হবে এবং কোন শর্তে সমান্তরাল হবে তা ভেক্টর দ্বয়ের গুণন থেকে কিভাবে আমরা জানবো সেই মতামত দাও। স্যার এখানে কি উদ্দীপকের মানে যে ভেক্টর গুলো দেওয়া আছে ওগুলো দিয়ে দেখাইতে হবে নাকি অন্যভাবে দেখাইলেও আচ্ছা হবে? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। প্রশ্নটা হয় নাই আসলে, প্রশ্নটা হয় নাই বলতে প্রশ্নটাতে তোমাদেরকে জানতে চাইছে যে আমরা যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু 0 লিখি, এটা শর্ত না এটা? জি স্যার। a ভেক্টর ডট b ভেক্টর সমান যে আমরা 0 লিখি, এটা তো একটা শর্ত যে এরকম যদি হয় তাহলে তারা লম্ব। এখন এই শর্তটা কিভাবে আসছে তারা তোমার কাছে এটা জানতে চাইছে, কিন্তু কোন গুণনের মাধ্যমে? ক্রস গুণনের মাধ্যমে। তাহলে আমি তোমাদেরকে একটু বলি, এটা অবশ্য প্রশ্ন না, এটা বাধ্য, এটা লাগবে না, এটা লাগবে না। এটা দিয়ে বাইরে চলে গেলাম কোত্থেকে আবার, এটা লাগবে না আমাদের, এটা প্রশ্নটা হয় না এরকম, যেটা ভাবছিলাম ওরকম হয় না, প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছে। আর কি বাকি আছে কোনোটা? এটা তো বললাম, এটা নাকি এটাই কি বাকি আর নাকি আরো কিছু বাকি আছে? এটা বাকি স্যার। ওটা 4 এটাই নাম্বারটা বাকি। লাগবে না, ওই যে প্রশ্নটা হয় নাই, মিলে নাই। ওরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে কিছু বের করে না, ওরা আলাদা একটা প্রশ্ন করছে, এটা এরকম হবে না প্রশ্ন। আচ্ছা এটা দেখো এবার, এখানে একটা সামান্তরিক দেওয়া আছে দেখতেই পাচ্ছ। সামান্তরিকে বেসিক্যালি দুইটা ত্রিভুজ হয়, একটা হচ্ছে OAB আর একটা হচ্ছে OCB। প্রথম প্রশ্নটা বলছে উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় করো। কারো কি সমস্যা আছে থিটার মান নির্ণয় করতে? না স্যার। কিভাবে নির্ণয় করবা, কিভাবে নির্ণয় করবা একজন বলো আমাকে। ডট গুণনের মাধ্যমে করে বের করো। ডট গুণন দিয়ে কিভাবে বের করবা? লব দিয়ে আর ইকুয়াল টু p প্লাস কিউ এভাবে না, মানটা বের করে তারপর কত সুন্দর, এই যে কত সুন্দর ও বলে দিয়েছে। তুমি পি এর মান বের করো, পি ভেক্টরের মান বের করো, √4² √3², তাহলে পি এর মান পাবা। সেম ভাবে এই পাশে যদি আসো তাহলে তুমি কিউ এর মান পাবা। এখন পি এর মান জানি, কিউ এর মান জানি, কিন্তু আবার আমার কাটটা লাগবে, আলফার মান লাগবে না? ওই যে tan থিটা সূত্র, লব্ধির সাথে কোণের যে সূত্রটা আর কি, সেটার কথা বলতেছি। বুঝতে পারতেছো আমার কথা তোমরা? না স্যার। তুমি তুমি আমরা এই থিটাটা, এটা সামান্তরিকের সূত্র না, সামান্তরিকের সূত্রের সাহায্যে এই থিটাটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারো। প্রথম যে পদ্ধতিটার কথা আমি বলতেছি সেটা হচ্ছে পি এর সাথে কিউ কে ডট করে তুমি প্রথমে আলফা বের করলা, ঠিক আছে, আলফা বের করে রেখে দিছো। এবার তুমি কি করলা, তুমি পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান বের করছো। কেন বের করছি? কারণ আমরা tan থিটার যে সূত্রটা জানি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো পি আর কিউ মানে হচ্ছে ওখানে শুধু মান লাগবে। শুধু মান আমরা কিভাবে বের করি? যে √ওভার দিয়ে সহগগুলোর স্কয়ার দিয়ে বের করি না? স্যার। ওই জি, সূত্রে স্যার। তুমি আলফার মান তো প্রথমে বের করলা ডট গুণন দিয়ে, এরপরে তুমি আলফার মান জানো আর পি আর কিউর মানগুলো লাগবে, সূত্রে বসাই দাও, তুমি tan থিটার সূত্রের সাহায্যে তুমি থিটার মানটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। আরো একটা পদ্ধতিতে করতে পারো, স্যার আর এর মান বের করে করা যাবে না? আরো একটা পদ্ধতিতে তোমরা করতে পারো, সেটা হচ্ছে এটা হচ্ছে পি ভেক্টর, এই যে কার্সর যেটা দেখাচ্ছি ও থেকে A, এটা হচ্ছে বি পি ভেক্টর, আর এ থেকে বি কে তুমি কিউ ভেক্টর ধরতে পারো। তখন এটা একটা ত্রিভুজ হবে, আর এই ক্ষেত্রে তুমি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে আর ভেক্টর নির্ণয় করতে পারো, আর ভেক্টর। তো আর ভেক্টর সমান হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। জি স্যার, এভাবে করলে হবে না? হ্যাঁ হবে, তুমি পি আর কিউ কে যোগ করে তুমি আর ভেক্টর পাইছো, আর এখানে তোমাকে পি ভেক্টর দেওয়া আছে, তাহলে পি এবং আর কে ডট গুণন করেও তুমি থিটা বের করতে পারো। এই দুই পদ্ধতিতেই তুমি করতে পারো। জি স্যার। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এবার আসি আমরা 4-এ। স্যার 4-এ যে প্রশ্নটা বলা হয়েছে, বলছে ত্রিভুজ OAB এবং ত্রিভুজ OBC এর ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে তোমাকে দুইটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আগে, দুইটা ত্রিভুজের, সেটা সামান্তরিকের এই ক্ষেত্রফলের সমান কিনা। এটা একদম ইজি প্রশ্ন। তো তোমাকে একটা কি কাজ করতে হবে, প্রথমে একটু দেখো, যারা আর বের করে করছো, মানে আর ভেক্টর নির্ণয় করে যারা বের করছো গতে, তাদের জন্য এখানে একটা ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে আমি যদি OAB এই ত্রিভুজটা কল্পনা করি, তাহলে আর হচ্ছে তার একটা বাহু আর পি হচ্ছে সেই ত্রিভুজের আরো একটা বাহু। তাহলে আমরা সূত্র পড়ছি যে ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, এই যারা আসছো আমি তাদেরকে বলে দিচ্ছি, রেকর্ড করে দিচ্ছি, বাকিরা দরকার হলে পরে দেখে নিবে যারা আছো এখানে। এখানে একটু দেখো,
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে এই যে একটা ত্রিভুজ যদি ধরি পি এবং আর হচ্ছে সেই ত্রিভুজের দুইটা বাহু, সেই দুইটা বাহু জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি। কিছুক্ষণ আগে ওই যে 5টা যে সূত্র দিছে ওখানে আছে, তো ওখানে তুমি প্রয়োগ করে ক্রস গুণন করবা প্রথমে পি এবং আর কে, তার মডিউলাস অর্থাৎ মান নির্ণয় করবা, তার সাথে হাফ গুণ করবা, তাহলে তুমি ও ত্রিভুজ ও এ বি যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল পাবা। সেম প্রসেসে ও সি বি ওই ত্রিভুজটারও তুমি কি নির্ণয় করবা? ক্ষেত্রফল নির্ণয় করবা। ক্ষেত্রফল হ্যাঁ, দুইটা ক্ষেত্রফল নির্ণয় করে তুমি দুইটাকে যোগ করে রেখে দিবা, শেষ। পরবর্তীতে স্যার বলো। স্যার পি আর কিউ ভেক্টর গুলো গুণ করলে হবে না, পি আর আর ভেক্টর গুণ না করলে? পি আর কিউ করলে তো তুমি পুরোটা পাবা, মানে সামান্তরিকের পাবা, ত্রিভুজের তো পাবা না। স্যার মান সেম আসে, আমি করে দেখছি এরকম করে। কি মান বলতেছি? তুমি ত্রিভুজ দুইটার যোগফল বলছে তো, এই যে ক্ষেত্রফলের মান। আরে কি বলতেছি, তোমাকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে না, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাদের সমষ্টি তারপর যোগ করতে হবে, তারপরে সেটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হয় কিনা। তো আগে ত্রিভুজগুলো নির্ণয় করতে হবে না? জি স্যার। স্যার আমরা গতে যদি পি কিউ ভেক্টর দিয়ে থিটার মান বের করি, ঘতে আবার আর এর মানটা আর ভেক্টর বের করতে হবে না? করতে হবে তো, হ্যাঁ অবশ্যই হবে, আর ভেক্টর লাগবেই তোমার এখানে, কথা হচ্ছে তাহলে গতে একবারে পি আর ভেক্টর দিয়ে করে ফেললে তো হবে না? ইচ্ছা। এখন সব ব্যাপারটা তো আর সবার মাথায় আসবে না অলওয়েজ, বুঝো নাই? যার যেটা মাথায় আসবে সেটা দিয়ে করতে পারবা, বাট তো ঘ তো আর তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারবে না, ঘ তোমাকে এই পদ্ধতিতেই যেতে হবে, অন্য কোনো পদ্ধতিতে হয় না ঘ। বুঝতে পারছি? স্যার পি ভেক্টর আর আর ভেক্টরই গুণ করতে হবে। ক্রস গুণ করে তার মডিউলাস নির্ণয় করবা, সাথে হাফ গুণ। সূত্র দিছিলাম আমরা, এ ভেক্টর আর বি ভেক্টর যদি একটা ত্রিভুজের দুটি বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল জি হবে। স্যার, হাফ ইঞ্চি। ঠিক আছে? জি স্যার। তো সেম ভাবে তুমি জি স্যার। ও সিবি যে ভেক্টরটা সরি ত্রিভুজটা, সেটার জন্য আর এবং কিউর সাথে ক্রস গুণন করবা একই পদ্ধতিতে আর কি। ক্লিয়ার? জি স্যার। তো তাদের দুইজনকে জি স্যার। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি পাইলা, সেটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান কিনা। এবার পি আর কিউ ধরে তুমি সামান্তরিকের সম্পূর্ণটার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে আই যে কে ধরেন তিনটাতে তো নেয়, তিনটা তো দেওয়া নেই অবস্থান ভেক্টর, এখানে যেগুলো থাকবে না ওটার জন্য কি জিরো ধরে নিতে হবে ক্রস গুণনের সময়? যেগুলো নাই সেগুলো জিরো, যেগুলো নাই সেগুলো জিরো। জি স্যার। নাই মানে জিরো গুণ আছে আর কি, মনে করো কে নাই এর মানে কে এর সাথে জিরো গুণ আছে, এভাবে ধরে নিবে আর কি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আশা করি কারো কোনো সমস্যা নাই। তারপর সমস্যা থাকলে বিকাল 4টার ভিতরে, মানে ক্লাস শেষ তো মনে হয় তোমাদের 1:30টার পরে 4টার ভিতরে তোমরা এই সবগুলো করবা, করে আমাকে জানাবো যে স্যার আমাদের প্রবলেম আছে নাই সামথিং যা হয় আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।